জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা সরকারের রয়েছে, ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দখল সহ নানা কারণে বছরের বেশিরভাগ সময়ই পানি থাকে না বেশিরভাগ নদীতে। নজরদারি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের অভাবকেই দুষছেন নদী বিশেষজ্ঞরা। সোলার সিস্টেম ব্যক্তি পর্যায়ে বিদ্যুতের চাহিদা মেটালেও অবদান নেই জাতীয় গ্রিডে। কর্তৃপক্ষের দাবি সংযুক্ত করতে গবেষণা চলছে। উপকূলে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। দক্ষিণের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে কর্মচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আদায়ের পরিমাণ। এবং প্রথম ওয়ানডেতে দুপুরে মিরপুরে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ। সফরকারীদের হালকাভাবে নিচ্ছে না টাইগাররা, ভালো করার প্রত্যয় মোহাম্মদ নবীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মটুসি। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। এ সময় দেশে সন্ত্রাসবাদ নির্মূল, আর্থসামাজিক উন্নয়ন সহ তার সরকারের সাফল্যের কথা তুলে ধরেন। বিরোধী দলগুলোকে রাজনীতির পর্যাপ্ত সুযোগ দেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের যে লক্ষ্যটা, যে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, আর্থসামাজিক উন্নতি করব, সেদিক থেকে ব্যাপক সাফল্য আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা বাংলাদেশের দারিদ্র্যের হার কমিয়ে এখন 22.4 ভাগে নিয়ে এসেছি। প্রত্যেক মানুষের মাথা পিছু আয় 1466 মার্কিন ডলারে আমরা উন্নীত করতে পেরেছি। যারা এই যে উড়ে এসে ক্ষমতা জুড়ে বসেছিল বা অবৈধভাবে ক্ষমতা দখল করে তারপর দল গঠন করে রেখে গেছে, তারা তো ক্ষমতার লোভটা ছাড়তে পারে না। তাদের যে হত্যাযজ্ঞ চালানো, মানুষ পোড়ানো, অগ্নি সন্ত্রাস, মানুষের ক্ষতি করা, নির্বাচন যাতে না হয় তার জন্য বাধা দেওয়া, নানা ধরনের কর্মকাণ্ড করে সমস্যা তারা সৃষ্টি করার চেষ্টা করে। জঙ্গিবাদ, সন্ত্রাসকে তারা উস্কে দেয়। কাজে এই ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হয়। তবে আমি সবসময় মনে করি জনগণই শক্তি। কাজে যে কোনো চ্যালেঞ্জই আসুক না কেন, অন্তত মোকাবেলা করবার মতো সেই শক্তি ক্ষমতা আমাদের আছে, যেহেতু আমি জনগণের শক্তিতে বিশ্বাস করি। একটা রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নিতে ভুল করে, তা সেই রাজনৈতিক দলকে তার খেসারত দিতে হবে। আমরা নির্বাচন করেছি, বিএনপি জামাত নির্বাচনে আসেনি, তার নির্বাচন ঠেকাতে যে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, কাজে তাদেরকে এখন মানুষ পোড়ানোর সুযোগ করে দিতে হবে? আমার সেটাই প্রশ্ন। বাংলাদেশে একটা মাত্র টেলিভিশন ছিল, বিটিভি। আমাদের সময় আমরা এখন প্রাইভেট যথেষ্ট টেলিভিশন রয়েছে এবং যার যত ইচ্ছা কথা বলতে পারে। তারা ন্যাশনাল ইলেকশনে অংশগ্রহণ করেনি, কিন্তু তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে তো অংশগ্রহণ করেছে। তাহলে বলবেন কি করে যে তাদেরকে স্পেস দেওয়া হয় না? কথা তো কারো কাছ থেকে আমরা কেড়ে নিচ্ছে না, যার যার ইচ্ছা মতো কথা বলেই যাচ্ছে। তারা মিটিং করছে, র্যালি করছে, সবই তারা করছে। রাজনীতির যথেষ্ট সুযোগ আছে, এতে কোনো সন্দেহ নেই। দখল ও দূষণের ছোবলে মুমূর্ষু ঢাকার 4টি নদী। অবৈধ দখলে যেমন ক্রমান্বয়ে নদীগুলো ছোট হয়ে আসছে, তেমনি বর্জ্য অব্যবস্থাপনার কারণে বিপজ্জনক মাত্রায় দূষিত নদীর পানি পরিশোধন করেও ব্যবহার করা যাচ্ছে না। বিশেষজ্ঞরা সমন্বয়হীনতার কথা বললেও নদী কমিশন বলছে লোক সংকটের কারণে সম্ভব হচ্ছে না অধিকাংশ পরিকল্পনা বাস্তবায়ন। কামরুজ্জামান মামুনের প্রতিবেদন। দখল, ভরাট, আবর্জনা নিক্ষেপ নানাবিধ কারণে রাজধানীর নদীগুলো হারিয়েছে নিয়মিত গতি ও ছন্দ। কোনো কোনো অংশ স্রোতহীন হয়ে রূপ নিয়েছে আবর্জনার ভাগাড়ে। ঢাকা ঘিরে থাকা 4 নদী শীতলক্ষ্যা, তুরাগ, বালু ও বুড়িগঙ্গার প্রায় একই দশা। বর্জ্যের মিশ্রণে নদীর পানি সবর্ণ হারিয়ে কোথাও রং নিয়েছে লালচে, আবার কোথাও কালো। আর দখলের চিত্র তো আরও বেশি। সীমানা পিলার ছাড়িয়ে নদীর ভেতরে গড়ে তোলা হয়েছে স্থায়ী অস্থায়ী স্থাপনা, পাশাপাশি নদীর ভেতরে বালু ভরাট করে চলছে ব্যবসা। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় নদীর জমি ভরাট করে গড়ে তোলা হয়েছে গ্যারেজ। কথা বলতে গেলে অনেকে এড়িয়ে যান। মাসুদ ভাইয়ের ওরা এই জায়গাটা পরত করছে। মাসুদ ভাই তো মনে করেন যে এটা আবার সঠিকই, কিন্তু ভাড়াটা নেয় না, ভাড়া নেয় কিন্তু তাদের পোলাপানে নেয়। স্থানীয় এই নেতার ফোন নম্বর সংগ্রহ করে ফোন দিলে ওপাশ থেকে জানানো হয় তিনি মাসুদ নন। আপনারা তো জানেন যে এটা নদী ছিল, এই নদীটা ওরা পরত করছে। আপনি মাসুদ না? না না না, মাসুদের নাম্বার বলে যে এই নাম্বারটা দেয়া হলো আমাকে। না না, এটা মাসুদের নাম্বার, এটা আমার। এই নদী বিশেষজ্ঞের মতে অভাব রয়েছে পর্যাপ্ত নজরদারির, অভাব রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের। মাঝে এগুলো মনে হবে চর, আসলে চর না, এগুলো
দখল করা হয়েছে। এই নদীগুলো জৈবিকভাবে মুমূর্ষ, যারা এই দখলগুলো দেখবে না তারা হলো এটা নজরদারি করে নাই, বা তারা কোনো কোনো ক্ষেত্রে পেছনের দরজা দিয়ে তারা এক ধরনের সহযোগিতা করেছে। তাই মেনে নদী কমিশন বলছে, লোক সংকট ও পরিবেশ অধিদপ্তর সহ অন্যান্য সেবা সংস্থাগুলোর আগ্রহের কমতি রয়েছে নদী পুনরুদ্ধারে। এই নদী রক্ষার জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কাজ কেউ কোনো ডিপার্টমেন্ট বা কোনো মিনিস্ট্রি করেনি। এক্ষেত্রে আমি পরিবেশ অধিদপ্তরের তারা সেরকম ভাবে সফল হয়নি, বরং যদি খুব নেকেডলি বলি তারা ব্যর্থই হয়েছে। আমরা এখন এগুলোকে আইডেন্টিফাই করতে চাই কে তারা এই দায়ী। প্রভাবশালী ও রাজনৈতিক মদতপুষ্টদের নদী দখল এবং সেই দখল করা জায়গায় দেদারসে ফেলা হচ্ছে শিল্প কারখানার বর্জ্য। বিশেষজ্ঞরা বলছেন ভাববার সময় নেই। রাজধানীর চারপাশের নদীগুলোকে পুনরুদ্ধারে এখনই যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া যায় তাহলে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে নগর জীবনে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমে কেবল 3 মাস পানি থাকলেও বছরের বেশিরভাগ সময় পানি শূন্য থাকে বেশিরভাগ নদী। একদিকে চর জেগে উঠছে, অন্যদিকে দখল হয়ে যাওয়ায় ধীরে ধীরে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে এক একটি নদী। সংশ্লিষ্টরা বলছেন নদী খননের বিকল্প নেই। এই কাজের জন্য বরাদ্দ করা অর্থ লোপাট হয়ে যাওয়ায় কাজের কাজ কিছুই হয় না বলে অভিযোগ তাদের। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধা শহরের পাশ দিয়ে বয়ে চলা এই নদীর নাম আলাই। ঘাঘর থেকে উৎপত্তি হয়ে গোবিন্দগঞ্জ উপজেলায় মিশেছে কাটাখালী নদীর সাথে। 44 কিলোমিটার দৈর্ঘ্যের আলাই নদী ছিল এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার উৎস। কালক্রমে ভরাট হতে হতে নদীটি এখন মৃতপ্রায়। পানি টালা প্রত্যাহার করার ফলে আমাদের দেশে অসংখ্য ছোট নদী মরে যাবে, ফলে আমাদের পরবর্তী প্রজন্ম মরুভূমির মুখোমুখি দাঁড়াবে। ভাটিয়ালি, ভাওয়াইয়া গান, যেটা যে নদী থেকে এই গানগুলোর উৎপত্তি, সেই গানগুলো কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে। সেটা হলো একমাত্র কারণ কিন্তু নদী। সারা বছর নদ নদীগুলোতে পানি না থাকায় নদী নির্ভর বিভিন্ন পেশার মানুষের জীবন জীবিকা বিপর্যয়ের মুখে পড়েছে। নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বন্যার পানিতে ভেসে যায় গ্রামের পর গ্রাম। আবার পানি নেমে গেলেই দেখা দেয় তীব্র ভাঙন। বরাদ্দ হয়েছে, স্যাংশন হচ্ছে, কাজ শুরু হবে, কই নাই তো। ঘাটের মধ্যে মাছ নাই, এখন কিভাবে আমরা জীবন যাপন করে? নদীটার পানি ঘুরে দেওয়া যায় তাহলে আমাদের কঞ্চিপাড়া তথা গাইবান্ধা জেলা নদী ভাঙন থেকে রক্ষা পাবে। বিশিষ্টজনদের অভিযোগ, নদী শাসনের জন্য প্রতি বছর সরকার অর্থ বরাদ্দ দিলেও তার যথাযথ ব্যবহার হয় না। কয়টা ব্লক ফেললো, কয়টা বোল্ডার ফেললো, কিংবা কয় বস্তা মাটি ওখানে ফেলে নদী ঢাকাবার ব্যর্থ চেষ্টা করা হলো, এর কোনো হিসাব কিতাব নাই। যেহেতু ওইটার কোনো হিসাব নাই, অর্থ লোপাটের কোনো হিসাব থাকে না। অবশ্য নৌ পরিবহন মন্ত্রী জানালেন, নদীগুলোর নাব্য ফিরিয়ে আনতে সরকার নদী খননের কাজ শুরু করবে। আমাদের 53টি নদীপথ খনন এবং পরবর্তীতে আরো 53টি এবং বিশেষ নদী 12টি, মোট 118টি নদী আমরা খনন করব। ব্রহ্মপুত্র নদ ছাড়াও তিস্তা, করতোয়া, ঘাঘট, আলাই, মানস ও বাঙালি নদী গাইবান্ধার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এর মধ্যে ভরাট হয়ে গেছে করতোয়া। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাসাবাড়িতে লাগানো দেশের সোলার সিস্টেমগুলো ব্যক্তি পর্যায়ে বিদ্যুতের চাহিদায় অবদান রাখলেও অবদান রাখতে পারছে না জাতীয় গ্রিডে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান বলছেন, গ্রিডের সংযুক্তিকরণের ক্ষেত্রে বর্তমানে কারিগরি সক্ষমতায় ঘাটতি রয়েছে। তবে তার দাবি, এক্ষেত্রে ব্যাপক গবেষণা চলছে। নেট মিটারিং সিস্টেমে হলেও বাণিজ্যিকভাবে এখাতে সরকারের উৎসাহ দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। নবায়নযোগ্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জার্মানি। বিশেষ করে সোলারের মাধ্যমে দেশটির মোট বিদ্যুৎ চাহিদার অন্তত 70% পূরণ হচ্ছে। শুধু বড় আকারের প্ল্যান্টই নয়, এক্ষেত্রে বিশেষ অবদান রাখছে বাসাবাড়ির সোলারগুলো। নতুন ভবনে বিদ্যুৎ সংযোগ পেতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে 2011 সালে সোলার স্থাপনের পরামর্শ দেয় সরকার। এতে বলা হয়, ভবনের অন্তত 3% বিদ্যুৎ চাহিদা মেটাতে হবে সোলার থেকে, তবেই মিলবে নতুন সংযোগ পেতে সেই থেকে ব্যাপক পরিসরে সোলার স্থাপন শুরু হয়। কিন্তু নামমাত্রা লাগানো সেসব সোলারের এখন অনেকগুলো নষ্ট। যেগুলো চলছে সেগুলো শুধু বাসাবাড়ির চাহিদায় অবদান রাখলেও অবদান রাখছে না জাতীয় গ্রিডে। এই যেমন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ছাদে যে বিশাল আকারের সোলার রয়েছে, সেটিতে ভবনের বিদ্যুৎ চাহিদা পূরণ হচ্ছে। এমন হাজারো সরকারি ভবন যখন ছুটির দিনে বন্ধ থাকে, তখন উৎপাদিত বিদ্যুৎ কোথায় যায়?
বিশেষজ্ঞরা বলছেন সরকারি এবং বাসাবাড়ির সোলার যদি জাতীয় গ্রিডে অবদান রাখত তাহলে তা জাতির জন্যই উপকার হতো। নেট মিটারিং করা উচিত, তার মানে তার বাসার ডিমান্ড শেষ হওয়ার পরে যদি তার এক্সেস এনার্জিটা থাকে সেটা হচ্ছে যে আপনার যেন গ্রিডে চলে যায় এবং তখন যেন মিটারটা আপনার উল্টো দিকে ঘুরে, তার মানে ওই পরিমাণ এনার্জি তার থেকে কমে আসবে এবং এটা খুবই সম্ভব হাউস হোল্ড সিস্টেমে। এ বিষয়ে সরকারি ভাষ্য হলো জাতীয় গ্রিডে সংযুক্তির জন্য গবেষণা চলছে। আপনি উৎপাদন করে জাতীয় গ্রিডে দেবেন সেটার জন্য কিন্তু পরিকল্পনা নেওয়া হয়েছে, কিছু টেকনিক্যাল প্রবলেমস আছে গ্রিডের সঙ্গে সম্পর্কিত করার, তো সেইগুলির উপরে গবেষণার কাজও চলছে। তো আমরা চেষ্টা করছি যে এটা কিভাবে ইন্টিগ্রেট করা যায়। তিনি আরো জানান এখন দেশে প্রায় 40 লাখ পরিবার সোলার সিস্টেমে বিদ্যুতের চাহিদা পূরণ করছে। সারা বিশ্বে খনিজ জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় আগ্রহ বাড়ছে নবায়নযোগ্য জ্বালানিতে। বাংলাদেশও এই প্রক্রিয়ার বাইরে নয়, আর তাই সংশ্লিষ্টরা মনে করেন ব্যক্তি পর্যায়ের সোলার প্যানেলগুলো যাতে জাতীয় গ্রিডে অবদান রাখে সে কারণে সরকারকেই উদ্যোগ নিতে হবে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বারবার সময় দিয়েও অনলাইনে ভ্যাট নিবন্ধনের কাজ শুরু করতে পারেনি এনবিআর। শুরু হবে অক্টোবরেই জানালেন প্রকল্প কর্মকর্তা। ঢাকার বাইরে সুযোগ সুবিধা নিশ্চিতের তাগিদ। বিকেল 5টায় বসছে 10ম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে এবারের অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন অধ্যাদেশ এবং জেলা পরিষদ অধ্যাদেশ 2016 উপস্থাপন করা হবে। এছাড়া রেলপথ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এই অধিবেশনের জন্য পুরনো 11টি সহ 15টি বিল সংসদে জমা পড়েছে। গত 27 জুলাই সমাপ্ত হয় 10ম জাতীয় সংসদের 11তম অধিবেশন। 32 কার্যদিবসের ওই অধিবেশনে 16টি বিল পাস হয়। রাজধানীর মগবাজার থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগে 4 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়াকি টকি, ডিবি পরিচয় লেখা জ্যাকেট এবং খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন গতকাল সন্ধ্যা 6টার পর তাদের আটক করা হয়। সংবাদ সম্মেলনে ডিবি পুলিশ আরো জানায় চাকরিচ্যুত সেনা সদস্য শফিকুল ইসলাম রানার নেতৃত্বে আপেল, ইব্রাহিম এবং ইমরান দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে নানা অপকর্ম চালিয়ে আসছিল। তারা রাজধানী ছাড়াও দিনাজপুর, রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গায় অপহরণ করে চাঁদাবাজি করে আসছিল। তারাই সংঘবদ্ধভাবে ডিবির পরিচয়ে এই ছিনতাই কাজটি করে, ব্যাংকের ভিতরে এমনভাবে চলাফেরা করে যেন সেও একজন ক্লায়েন্ট। এই অবস্থায় সে ভিতর থেকে অবজার্ভ করে যে কারা টাকা পয়সা তুলছে, কি পরিমাণ টাকা পয়সা তুলছে। যখন দেখে একটা গুড অ্যামাউন্ট টাকা কেউ উত্তোলন করেছে, তখন সে তাকে পিছনে কোনো একটা সুবিধাজনক স্থানে গিয়ে তাকে এই পিস্তল দেখিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। তুলে নিয়ে তার টাকা পয়সাটা হাতিয়ে নেয় এবং আরেকটা নিরাপদ জায়গায় গিয়ে তাকে ড্রপ করে। কুড়িগ্রামের পূর্ব ছাট কড়াইবাড়ির সীমান্তে বিএসএফ এর গুলিতে বাহারুল ইসলাম নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় জাকির নামে অপর এক গরু ব্যবসায়ী আহত হন। বিজিবি জানায় ভোরে রৌমারী উপজেলার পূর্ব ছাট কড়াইবাড়ি গ্রামের বাহারুল ইসলাম ও জাকির হোসেন সহ কয়েকজন বাংলাদেশি ভারতের সীমান্ত এলাকা দিয়ে গরু আনতে যায়। এ সময় বিএসএফ এর টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে বাহারুল নিহত ও জাকির আহত হন। এ ঘটনায় সকালে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হলেও কোনো সাড়া দেয়নি বিএসএফ। 2 দিন আগে একই উপজেলার গয়টাপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে দুঃখু মিয়া নামে অপর এক বাংলাদেশি নিহত হন। সৌদি আরবের দাম্মামে নিহত বাংলাদেশি কামাল মিয়ার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলছে শোক। প্রিয়জনকে হারিয়ে শোকে পাগল প্রায় স্বজনরা। পরিবারের সচ্ছলতা আনতে 2000 সালে সৌদি আরব পাড়ি জমান সরাইল উপজেলার কোট্টাপাড়া গ্রামের কামাল মিয়া। 3 সন্তানের জনক কামাল মিয়া কোরবানির ঈদের ছুটি শেষে গত 20 সেপ্টেম্বর সৌদি আরবে ফিরে যান। মাত্র 4 দিনের মাথায় গতকাল সৌদি আরবের স্থানীয় সময় 9টার দিকে দাম্মামে গভীর নলকূপ স্থাপনের সময় পাইপের ভেতর পড়ে গিয়ে তার মৃত্যু হয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। লাশটা যাতে দেশে আসে এবং যাতে চলতে পারে সে ব্যবস্থা করে যেন আমি আকুল আবেদন জানাচ্ছি। সরকারের কাছে এটি আবেদন করতে চাই যে আমার আব্বার লাশটা যাতে দ্রুতভাবে দেশে ফিরাত। 2টা ছেলে আছে ছোট ছোট, আমরা চাই তার সংসারটা যাতে ভবিষ্যতে যাতে
সচ্ছল চলতে পারে যেন সরকার আমাদের দাবি থাকবে। সমাজ সংবাদে আরো থাকছে, ওয়াশিংটনে বিপণী বিতানে গুলিতে 5 জন নিহতের ঘটনায় বন্দুকধারী গ্রেফতার, পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এবং লা লিগায় আবারও হোঁচট খেল রিয়াল মাদ্রিদ, পালমাসের সাথে ড্র করল লস ব্লাঙ্কোসরা। ইংলিশ লিগে চেলসিকে 3-0 গোলে হারালো আর্সেনাল। বারবার সময় দিয়েও অনলাইনে ভ্যাট নিবন্ধনের কাজ শুরু করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। এজন্য সব প্রস্তুতি রয়েছে দাবি করে প্রকল্প কর্মকর্তা জানান, অক্টোবরে নিবন্ধনের কাজ শুরু হবে। প্রথম পর্যায়ে নিবন্ধন হবে বৃহৎ করদাতা ইউনিটে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর। তবে রাজধানী ঢাকার বাইরের সব ভ্যাট অফিসে আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিত করা না হলে 2017 জুলাইয়ে নতুন মূসক ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়ন চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। বর্তমানে যে কোনো কোম্পানি কথা ছিল চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012। তবে প্রস্তুতি না থাকায় তা পিছিয়ে বাজেট বক্তব্যে 2017 জুলাই বাস্তবায়নের ঘোষণা দেন অর্থমন্ত্রী। দুর্ভাগ্যবশত দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি যথাযথ নয়। এদিকে নির্ধারিত সময়ে এই আইন বাস্তবায়নের প্রথম ধাপে অনলাইনে মূসক নিবন্ধন শুরু করতে যাচ্ছে এনবিআর। এর আগে এবছরের জানুয়ারি ও আগস্টে নিবন্ধন শুরুর কথা থাকলেও 2 দফায় পেছানো হয়। প্রকল্প কর্মকর্তা জানান, বর্তমানে নিবন্ধিত মূসক প্রতিষ্ঠানের সংখ্যা 8,40,000। এর মধ্যে রিটার্ন দাখিল করে মাত্র 32,000। নতুন আইন বাস্তবায়ন হলে নিবন্ধিত সব প্রতিষ্ঠানকে রিটার্ন দাখিল করতে হবে। মোট যে রাজস্ব আয় হয় ভ্যাট খাতে, তার 60% আয় হয় বৃহৎ করদাতা ইউনিট থেকে। ট্যাক্স পেয়ারের সংখ্যা 160টি প্রতিষ্ঠান। এই 160টি প্রতিষ্ঠানকে আমরা প্রথমে নিবন্ধিত করব, তারপরে আমরা এই 1 সপ্তাহের মধ্যে ধরুন ঢাকার অন্যান্য 5-6টি কমিশনারেট আছে, তাদেরকেও আমরা নিবন্ধিত করব। তবে অনলাইন নিবন্ধন ও নতুন মূসক আইন বাস্তবায়নের মাঠ পর্যায়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নতুন সিস্টেম যদি বাস্তবায়ন করতে হয়, আমি মনে করি 3টা জিনিসের সঠিক সমন্বয় দরকার। প্রথম হলো ইনফ্রাস্ট্রাকচার, সেকেন্ড হলো আপনার কানেক্টিভিটিটা ফুল টাইম থাকতে হবে, আর একটা চ্যালেঞ্জ হলো যে সিস্টেমটা ডেভেলপ করবে ওই সিস্টেমটা সম্পর্কে স্টেক হোল্ডাররা ভালোভাবে ট্রেন্ড কিনা। এদিকে এই আইন বাস্তবায়নে এনবিআর এর সাথে যৌথভাবে কাজ করার কথা জানায় এফবিসিসিআই। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে আরো 2-3 বছর প্যাকেজ ভ্যাট বহাল রাখার অনুরোধ সভাপতির। যাদের ব্যবসা স্মল তাদের জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যাদের প্রফিটই হয় 2%, তো তারা যদি ভ্যাটের অ্যাকোমোডেশন করতে চায়, তো তাকে যদি 7% ভ্যাটে তো 9% লাভ করতে হবে। তাদেরকে আরো 3-4 বছর সময় দিতে হবে। নতুন আইনে কেন্দ্রীয়ভাবে নিবন্ধন করতে হবে সব প্রতিষ্ঠানকে। এরপর 9 ডিজিটের নতুন নাম্বার পাবে করদাতারা। হাজিরা শিউলি, সময় সংবাদ। দখল, দূষণ ও নদী ব্যবস্থাপনায় ভুল নীতির কারণে বাংলাদেশে একের পর এক নদী মরতে বসেছে বলে মন্তব্য করেছেন নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনের নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা, পিপলস সার্ক ওয়াটার ফোরাম বাংলাদেশ ও জাতীয় নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে এই মানববন্ধন থেকে বক্তারা বলেন, ভারতের ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে পরিবেশ বিপর্যয় ঘটছে। তাই এ বাঁধ ভেঙে ফেলতে ভারতের সঙ্গে কথা বলতে হবে বাংলাদেশকে। এছাড়া ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বাতিল করতেও চাপ দিতে হবে ভারত সরকারকে। সেই অর্থে গ্রহণ করেছে আন্তঃনদী সংযোগ প্রকল্প। মৌসুমের শেষে উপকূলীয় নদী ও সমুদ্রে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। দক্ষিণের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটার বিএফডিসি ঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য। পাইকার, আড়তদার, জেলে ও শ্রমিকদের ভিড়ে মুখরিত ঘাটটি। সমুদ্রে মাছ ধরার নিরাপদ পরিবেশ তৈরি হওয়া ও ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় দারুণ খুশি জেলেরা। বিএফডিসি কর্মকর্তা বলছেন, এতে বেড়েছে সরকারি রাজস্ব আদায়ের পরিমাণও। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একের পর এক জলদস্যু বাহিনীর আত্মসমর্পণে গভীর সমুদ্রে মাছ ধরা নিরাপদ পরিবেশ ফিরে পেয়েছে জেলেরা। আর সেই সাথে গত কয়েক সপ্তাহ ধরে বেড়েছে ইলিশ মাছের পরিমাণও। প্রতিদিন শত শত ট্রলার মাছ বোঝাই করে ফিরছে বরগুনার পাথরঘাটার বিএফডিসি ঘাটে। সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্রির জন্য শত শত মন ইলিশ মাছ উঠছে ট্রলারগুলো থেকে। আড়তদারদের মাধ্যমে পাইকাররা মাছ কিনে পাঠাচ্ছেন দেশের বিভিন্ন মোকামে। যে মাছ এখন বর্তমানে পড়তে আছে 3-4 বছর এরকমের মাছ আপনি পরে নেয়। সাগরে এখন ডাকাত নাই, জেলেরা এখন
নির্বিঘ্নে মাছ শিকার করতে পারতেছে। আগে এই ঘাটে যারা কাজ করতো 200 টাকা পাইতো, তারা এখন 300-400 টাকা পাইতেছে। বিএফটিসি কর্মকর্তা বলছেন, মাছের পরিমাণ বাড়ায় বেড়েছে সরকারি রাজস্ব আদায়ের পরিমাণও। গত বছরের তুলনায় ইনশাআল্লাহ এবার মাছের আমদানি অনেক বেশি। মাছের পরিমাণ বাড়াতে একদিকে যেমন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রেভিনিউ বেশি আদায় হয়েছে। গত বছর পুরো সেপ্টেম্বর মাসে মাত্র 360 মেট্রিক টন ইলিশ মাছ ওঠে বিএফটিসি ঘাটে, আর এ বছর সেপ্টেম্বর মাস শেষ না হতেই 1000 মেট্রিক টনেরও বেশি ইলিশ উঠেছে। সময় সংবাদ, বরগুনা। নারায়ণগঞ্জের 5 উপজেলায় প্রায় 200 মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন মণ্ডপে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছেন আয়োজকরা। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরতের কাশফুলের নরম ছোঁয়ায় এসেছে দেবী দুর্গার আগমনের বার্তা। সময় যত ঘনিয়ে আসছে, প্রস্তুতি ততই বাড়ছে। নারায়ণগঞ্জের মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বাঁশ ও খড়কুটোর উপর দেয়া হচ্ছে মাটির প্রলেপ। এরপর শিল্পীর নিপুণ আঁচড়ে গড়ে তোলা হচ্ছে 10 ভুজা দেবী দুর্গা সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি। কাজের চাপ অত্যাধিক বেশি আর কি। পূজা তো 8 তারিখে, 7 তারিখের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো আশা রাখি আর কি। জঙ্গি হামলা পরিস্থিতির জন্য আতঙ্ক বিরাজ করছে মানুষের মাঝখানে। সে নিয়ে একটু আমরা ভাবছি যে আগের মতো কি আমাদের ভক্তবৃন্দরা আসবে নাকি একটু কম আসবে। পূজারী ও দর্শনার্থীদের নানা ধরনের সেবা প্রদানের পাশাপাশি নিরাপত্তায় স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছেন আয়োজকরা। সব ধরনের মানুষ যেন এখানে এসে উৎসবের আনন্দটা উপভোগ করতে পারে, সেই চিন্তা রেখেই আমরা কাজটা করি। তো সেই ক্ষেত্রে আমাদের যেমন নিরাপত্তা ব্যবস্থার যে বিষয়টা আছে, সেটার জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরার একটা ব্যবস্থা আছে। টানবাজার, শাহপাড়া, উকিলপাড়া, রামকৃষ্ণ মিশন, দেবক, লক্ষ্মীরঞ্জি রাখা, এগুলির মধ্যে লোকের সমাগম প্রচুর বেশি, যে কারণে ওখানে একটু নজরদারিটা বেশি থাকবে। সিভিল পুলিশ থাকবে, আর আমাদের ভলান্টিয়াররা তো পর্যাপ্ত পরিমাণ থাকবে। এই উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রতিটি পূজা মণ্ডপকে আমরা কিছু আর্থিক সহযোগিতা করে থাকি। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হয়েছে এবং আমরা প্রস্তুতি গ্রহণ করেছি যাতে করে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে শারদীয় দুর্গা পূজা উৎসবকে করতে পারি, সেই ব্যাপারে জেলা প্রশাসন সতর্ক রয়েছে। নারায়ণগঞ্জের 5 উপজেলায় এবার 195টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য বলে অভিহিত করেছে বিএনপি। দলটির দাবি, দেশে স্বাভাবিক রাজনীতির কোনো সুযোগ রাখেনি সরকার। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমরা সমাবেশ, মিছিল এটা একেবারে আমরা করতে পারি না। কখনো কখনো এটা মানে একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে করা যায়, বাইরে তো সমাবেশ করার কোনো সুযোগ নেই, এটা তো আপনারা দেখেছেন। আগে যেটা আমরা 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস ধরে প্রচার করতে পারতাম, একেবারে 24 ঘন্টা, কোনো ক্ষেত্রে 12 ঘন্টা আগে আমরা পারমিশন। সে তো গণতন্ত্র কতটুকু আছে এখানে যারা মিডিয়ার বন্ধুরা আছেন তারাও জানেন, এখানে জনগণ জানে, রাজনৈতিক দলগুলো জানে। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য তার মতো করে দিয়েছেন, যার মধ্যে সত্যতার কোনো লেশমাত্র নাই। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি বিপণী বিতানে গুলিবর্ষণে 5 জন নিহতের ঘটনায় অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার ওক হারবার শহরের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোনো ধরনের অঘটন ছাড়াই তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। অভিযানের আগে সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় বার্লিংটনের ক্যাসকেড মলে ওই বন্দুকধারীর গুলিতে 4 জন নারী এবং 1 জন পুরুষ নিহত হন। পুলিশ আসার আগেই সে ওই বিপণী বিতান থেকে পালিয়ে যায় বলেও এ সময় জানানো হয়। ওয়াশিংটনের বার্লিংটনে বিপণী বিতানে বন্দুকধারীর হামলায় 5 জন নিহতের ঘটনায় সেখানকার বাঙালি কমিউনিটিতে বিরাজ করছে চাপা আতঙ্ক। এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শহীদ এম সারোয়ার। ওয়াশিংটন স্টেটে গতকাল রাতে ক্যাসকেড মল, একটা মলে শুটিং হয়েছে। ভেরি আনএক্সপেক্টেড, এই ধরনের ঘটনা আমাদের এখানে কখনো ঘটেনি। তো সমস্ত কমিউনিটি, আই এম টকিং অ্যাবাউট জাস্ট টোটাল, মানে সব যারা থাকে ওখানে সবাই, ইনক্লুডিং বাংলাদেশি কমিউনিটি, ইজ ভেরি ভেরি শকড।
এই ঘটনায়, যে এটা কি হলো, এটা কেন হলো। আমাদের স্টেটটা অনেকটা লিবারাল এবং এখানে অনেক এখানে এই ধরনের ঘটনা কোনো ঘটেনি আগে। লোকজন খুবই এডুকেটেড এবং তারা এই ধরনের ঘটনা সবসময় বিরোধী, কিন্তু এটা হলো হঠাৎ করে সন্ধ্যার পরে জানা গেল স্প্যানিক একজন পুরুষ, সে মলে ঢুকেছিল উইদাউট এনিথিং, মানে খালি হাতে। গানটা মলেই কোথাও লুকানো ছিল এবং সে ওখান থেকে নিয়ে শুটিং করে আবার গানটাকে মলে রেখে কিন্তু সে বেরিয়ে গেছে। সে কিন্তু গান নিয়ে বেরোয়নি শপিং মল থেকে। এই জন্য পুলিশের সামনে দিয়ে সে চলে গেছে, বাট পুলিশ ওকে চিনতে পারেনি যেহেতু সে খালি হাতে বেরিয়ে গেছে। পাকিস্তান বিশ্বে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সময় মতো উরি হামলার সমুচিত জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। শনিবার কেরালায় ক্ষমতাসীন বিজেপির সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় পাকিস্তানকে ইঙ্গিত করে নরেন্দ্র মোদী আরও বলেন, এশিয়ার একটি দেশ সন্ত্রাসবাদ পাচার করছে, আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এছাড়াও ভারত কখনো সন্ত্রাসের সামনে ভীত হবে না বলেও জানান তিনি। এদিকে উরি হামলার জন্য কাশ্মীরে চলমান অস্থিরতাকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। कश्मीर की बातें करके ये आपको गुमराह कर रहे हैं। आप पाकिस्तान की आवाज। বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজে মুস্তাফিজকে মিস করলেও তাসকিনের ফিরে আসা দলের জন্য প্রেরণা হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রতিপক্ষকে সমীহ করলেও প্রতিটি ম্যাচ জয়ের টার্গেট কোচ হাথুরু সিংহের। অন্যদিকে ভালো ক্রিকেট খেলার লক্ষ্য আফগানদের। মিরপুরে দু দলের ম্যাচটি শুরু হবে বেলা 2:30টায়। ঢাকায় তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু নিষেধাজ্ঞা শেষে প্রিয় ক্রিকেট ক্যানভাসে ফেরা তাসকিনের হৃদয়ে হয়তো এদিন তাপমাত্রা ছিল তার দ্বিগুণ। মাশরাফির প্রিয় সতীর্থকে ফিরে পেয়ে দারুণ খুশি, কারণ মুস্তাফিজের ইনজুরির কারণে স্বাগতিকদের পেস অ্যাটাক ভাবনায় ছিল কিছুটা। তবে তাসকিন ফেরায় বিশ্বের অন্যতম সেরা পেস অ্যাটাক নিয়ে আফগানদের কাঁপিয়ে দিতে চান ম্যাশ। না, উই প্লে অল আউট, অবভিয়াসলি প্লে অল আউট। আমরা আমাদের বেস্ট যেভাবে খেলা শেষ করেছি ওইখান থেকে শুরু করতে যাব। এনি টিমে তাসকিনের মতো স্কিলফুল বোলার ভেরি ইম্পর্টেন্ট। আশা করি যে ও এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেভাবে শেষ করেছিল টেক অফ করবে এখান থেকে। আমরা বিলিভ করি যে আমরা ওয়ার্ল্ডে আমরা টপ কোয়ালিটির বোলিং লাইন আপ আমাদের আছে। র্যাঙ্কিং কিংবা ক্রিকেটীয় ঐতিহ্যের দিক থেকে যোজন যোজন এগিয়ে স্বাগতিকরা। এমন অবস্থায় প্রতিপক্ষকে তো খড়কুটোর মতোই উড়িয়ে দেওয়ার কথা, কিন্তু সমীহ করছেন টাইগারদের কোচ। জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান ওয়ানডে সিরিজ জিতেছে, তারা দিন দিন উন্নতি করছে। তবে বাংলাদেশও দারুণ খেলছে, সেই ধারায় প্রতিটি ম্যাচে জেতার লক্ষ্য আমাদের। অন্যদিকে বিশ্ব ক্রিকেটে আফগানদের পথ চলা হাতে গোনা কয়েক বছর, তাদের দারুণ উন্নতি চোখে পড়েছে। অলরাউন্ডার মোহাম্মদ নবী দলটির বড় বিজ্ঞাপন। শাহজাদ, জাদরান, মঙ্গলরা গলার কাটা হতে পারে যে কোনো প্রতিপক্ষের জন্য, তারপরও জয়ের কথা মুখে আসেনি তাদের। 2 বছর আগে বাংলাদেশের বিপক্ষে ভালো স্মৃতি আছে আমাদের, তারপরেও তারা টেস্ট খেলুড়ে দল। তাদের বিপক্ষে সিরিজ খেলার সুযোগটা আমরা ভালোভাবে কাজে লাগাতে চাই। বেরসিক বৃষ্টির বাধায় দুদল এদিন প্রস্তুতি নিতে পারেনি শতভাগ। বৃষ্টির ব্যাপারটি মাথায় রেখে অবশ্য পুরো সিরিজে রিজার্ভ ডে রেখেছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ, এটি প্রমাণে কাউকে ক্রিকেট জ্যোতিষী হতে হবে না। তবে এই আফগানিস্তানের বিপক্ষে 2 বছর আগে এই দেশের মাটিতেই হারের ক্ষত আছে মাশরাফিদের। সেই হারের প্রতিশোধ নেওয়ার সাথে স্পিড স্টার তাসকিন আহমেদের ফেরায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা হয়ে আছে আহত বাঘের মতোই। হোম অফ ক্রিকেট, মিরপুর থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। আবারও হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। বিপক্ষে ড্রয়ের পর লা লিগায় নিজেদের 6ষ্ঠ ম্যাচে লা পালমাসের বিপক্ষেও ড্র করেছে লস ব্লাঙ্কোসরা। অবশ্য ড্র করলেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে 1 পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল। এদিকে ইপিএলে চেলসিকে 3-0 গোলে হারিয়েছে আর্সেনাল। আর ইতালিয়ান সিরিয়ায় পালেরমোর বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে ইউভেন্টাস। পালমাসের চেয়ে ধার ও ভার সব দিক থেকেই এগিয়ে থাকা রিয়াল মার্কো অ্যাসেন্সিওর গোলে লিড নেয় খেলার 33 মিনিটে, কিন্তু এর 5 মিনিট পর স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রো টাউনসের গোলে সমতায় ফেরে পালমাস। ম্যাচের 67 মিনিটে বেনজেমার গোলে আবারও এগিয়ে যায় রিয়াল। তবে খেলার 85 মিনিটে দলকে সমতায় ফিরিয়ে রিয়ালকে হতাশা উপহার দেন সার্জিও অ্যারাও। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির জালে আর্সেনালের গোল উৎসব শুরু হয় ম্যাচের 11 মিনিট থেকেই।
গানারদের হয়ে যার শুরুটা করেন দলের চিলিয়ান ফরওয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। খেলার 14 মিনিটে দ্বিতীয় গোল করেন থিও ওয়ালকট। ম্যাচের শুরুতেই 2 গোল হজম করে জিততে থাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা সরকারের রয়েছে, ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর মতিঝিল থেকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে 4 ভুয়া ডিবি পুলিশ আটক, ওয়াকিটকি সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ। আজ বিকেলে বসছে 10ম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। পাশের জন্য জমা হয়েছে 15টি বিল। উপকূলে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। দক্ষিণের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে কর্মচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আদায়ের পরিমাণ। এবং প্রথম ওয়ানডেতে দুপুরে মিরপুরে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ। সফরকারীদের হালকাভাবে নিচ্ছে না টাইগাররা, ভালো করার প্রত্যয় মোহাম্মদ নবীদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।